অভিশাপ যে কত বড় খারাপ জিনিস এবং যে সেই অভিশাপটা দেয় সে যদি সত্যিকারের অনেক কষ্টের পরে অভিশাপটা দিয়ে থাকে না, তাহলে হয়তো সেই অভিশাপ সেই মানুষটার ক্ষেত্রে খেটে যায়। আর যদি সেই অভিশাপ পুরো বংশকেই তোলপাড় করে দেয় তাহলে কি হবে? আজকে এমন এক সত্যি ঘটনা আপনাদের শোনাবো যে অভিশাপের কারণে সেই বাড়িতে অসংখ্য মৃত্যু ঘটেছিল, অপমৃত্যু হয়েছিল এবং সেইখানে সেই বাড়িতে আত্মার বাস ছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন আজকের ঘটনা বলা শুরু করি। এই ঘটনা কিন্তু কৃষ্ণনগরের এক জমিদার বাড়ির ঘটনা। এই ঘটনা ঘটেছে প্রায় কম করে 50 বছর হয়ে গেছে। কৃষ্ণনগরের যে জমিদার বাড়িটা ছিল সেই বাড়িতে কিন্তু 7 ভাই ছিল আর 3 বোন ছিল। আগেকার দিনে দেখবেন, শুনেও থাকবেন হয়তো, যে আগেকার দিনের মানুষদের ছেলে মেয়ের সংখ্যা কিন্তু অনেকই বেশি ছিল। সেখানেই 10 ভাই বোন তেমন কোনো ব্যাপার না, কারণ আমার নিজের বাবারাই 8 ভাই বোন। যথারীতি সেই 7 ভাইয়ের আস্তে আস্তে বিয়ে দেওয়া হচ্ছিল। যে বড় তার আগে দেওয়া হচ্ছিল, কারণ আগে এরকম ছিল না যে কোনো একজন বিয়ে করে নিল। বড় থেকে ছোট কিন্তু বিয়ে হতো। আগে বোনেদের বিয়ে হবে, তারপরে ভাইদের বিয়ে দেওয়া শুরু হবে। যদি সেই মেয়েটা খুবই ছোট থাকে তাহলে ব্যাপারটা আলাদা। এটা কিন্তু হতো বিশেষ করে জমিদার বাড়িতে। তো এরকম করে বিয়ে দেওয়া হচ্ছিল। যখন 4তম যে ভাই তার বিয়ে দেওয়া হলো এবং বাকি উপরে যারা 3 জন ছিল তাদের কিন্তু মোটামুটি সন্তান হয়ে গিয়েছিল। 3 জনেরই 2 জনের মেয়ে হয়েছিল এবং 1 জনের ছেলে হয়েছিল। তারা সদ্য ওই 1 বছর, কারোর 6 মাস, কারোর 1.5 বছর বয়স। তো এমতো অবস্থায় ওই 4তম ভাইয়ের বিয়ে দেওয়া হলো। যথারীতি বংশ ধীরে ধীরে বড় হচ্ছে। এদিকে যখন 4তম ভাইয়ের বিয়ে দেওয়া হলো তার প্রায় 4 মাস পরেই সেই 4তম বউ কনসিভ করার জন্য চেষ্টা করলো। যথারীতি সে কনসিভও করলো, কিন্তু কোনো কারণবশত কনসিভ করার পরেও তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। প্রায় 1টা বছর কেটে গেল, কিন্তু কোনোভাবেই সে আর কনসিভ করছে না। ডাক্তার তখন দেখানো হতো না। আশেপাশের যে বদ্যিরা থাকতেন তাদের দেখানো হতো, কিন্তু কোনোভাবেই কোনো জড়িবুটি দিয়েই সেই বউয়ের বাচ্চা আসছিল না। এর মধ্যে দেখতে দেখতে আরও প্রায় 2 ভাইয়ের বিয়ে হয়ে গেছে। আর যে ছোট ভাই ছিল সে তখন খুবই ছোট। বাকি 3 বোনেরও বিয়ে দেওয়া হয়ে গেছে, 3 বোনেরও সন্তান হয়ে গেছে। এদিকে যে 2 ভাইয়ের বিয়ে দেওয়া হলো সে 2 ভাইয়েরও সন্তান হয়েছে, কিন্তু যে 4তম বউ তার আর কোনো সন্তান হচ্ছে না। প্রায় 3-4 বছর কেটে গেছে। আগেকার দিনের মানুষরা এই 3-4 বছরের মধ্যে প্রায় 3টে সন্তান তো নিয়ে নিতই, কিন্তু সেখানে ওই 4তম বউয়ের এখনো পর্যন্ত কোনো সন্তান জন্মালো না। সেই নিয়ে ওই যে 7 ভাই এবং 3 বোনের যে মা, সে কিন্তু খুব উল্টোপাল্টা কথা বলতে লাগলো। যেরকম ওই বাজা বা বন্ধা নারী, আগেকার দিনের মানুষ তো এরকম বলতোই। আগেকার দিন কেন বলছি, এখনো হয়তো কত মানুষ কত কথা বলে। সেই কষ্ট সহ্য করতে পারল না, এতটাই জ্বালা যন্ত্রণা দিত এবং বাধ্য করেছিল সেই বউটাকে এই বাড়ি থেকে চলে যেতে, যে তুমি কোনো সন্তান দিতে পারবে না, আর তোমার জন্য কি আমার খোকা বাবা হতে পারবে না, তার কি এর পরবর্তীকালে কোনো বংশ থাকবে না। এরকম অনেক কথা বলতো আর বারবার করে বলতো তুমি এই বাড়ি থেকে চলে যাও, আমরা আমার খোকার জন্য নতুন মেয়ে আনবো এবং সে সন্তান জন্মাতে সক্ষম হবে। এই কথা সহ্য করার পর মেয়েটা কিন্তু, ওই বউটা আত্মহত্যা করেছিল সেই বাড়িরই একটা গাছে গলায় দড়ি দিয়ে। সহ্য করতে পারেনি, কারণ ভেবে দেখুন সেই সময়কার কথা। এখনো কত মেয়ে শ্বশুর বাড়ি জ্বালা যন্ত্রণা সহ্য করেও থেকে যাচ্ছে বাপের বাড়িতে ঠাঁই হবে না বলে। আর আগে যখন এরকম সমস্যা হতো তখন কি ভাবা যেত যে আমি বাপের বাড়ি চলে যাব? সেই মেয়েটার কি পরিস্থিতি হতো? তেমন কোনো অত্যাচার কিন্তু বউয়ের প্রতি করা হয়নি, কিন্তু কথা বলাটাই যথেষ্ট, কারণ কথায় বলে না শব্দতেই বিচ্ছেদ। তাই এমন কটু কথা বউটাকে শোনানো হতো যে ওই বউটা কোনো মতে আর সহ্য করতে পারেনি।
যেদিন ওই বউটা মারা গিয়েছিল সেদিন কিন্তু কেউ বুঝতে পারেনি যে সে আত্মহত্যা করবে। ভেবেছিল হয়তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে চলে যাবে, তারপর আবার বিয়ে দেওয়া হবে। কিন্তু যেদিন মারা গিয়েছিল সেদিন কিন্তু সন্ধ্যাবেলায় একটা কথা বলে গিয়েছিল যে আমি যদি এই বাড়ি থেকে চলে যাই বা আমাকে তোমরা এত কষ্ট দিচ্ছ আমার সন্তান হয় না বলে, আমার যে কষ্ট হচ্ছে সেই কষ্টের ফল কি আপনারা পাবেন না? অবশ্যই পাবেন। এবং আরও অনেক কথা বলেছিল সেই বউতে। এই কথাগুলো শোনার পরে কিন্তু সবাই অবাক হয়ে গিয়েছিল, বিশেষ করে ওই 7 ভাইয়ের মা। কারণ এর আগে ওই বউ কিন্তু কোনো কথা বলেনি, বলতো না, যা বলতো চুপ করে মেনে নিত। এবং বাকি যে বউগুলো ছিল তারাও কিন্তু সেম, শাশুড়ির উপর থেকে কোনো কথা বলতো না। সেইখানে এই বউটা আজ এত বড় বড় কথা বলল, ভাবা যায় না। এবং সেই দিনই রাত্রেবেলায় সে মারা গেল গলায় দড়ি দিয়ে। এটা হওয়ার পরে কিন্তু সবাই চিন্তিত হয়েছিল খুব। স্বাভাবিক, এই প্রথম ওই বাড়িতে অপমৃত্যু ঘটল। তারপরে কিন্তু অনেক কিছু করণীয় ছিল সেই বাড়িতে, কেউ কিছু করেনি। আর জানেন সবথেকে বড় কথা, সেই 4তম যে ভাই সে কিন্তু আর কখনো বিয়ে করেনি। যে আমাকে এই ঘটনাটা পাঠিয়েছে সে কিন্তু ওই বাড়ির যে মেয়ে ছিল, 3টে মেয়ে, সেই বড় মেয়ের মেয়ে, অর্থাৎ তার নাতনি। সে কিন্তু এখন কলকাতাতে থাকে। এবং এই ঘটনা বলার আগে একটা ঘটনা বলি। এই ঘটনার শেষে যিনি এদের রক্ষা করবেন, অবশ্যই রক্ষা করেছিলেন, না হলে তো বংশটাই পুরো শেষ হয়ে যেত, তিনি কিন্তু যোগসূত্রে আমার বাবারও পরিচিত। কারণ আমি কোনো ঘটনা বলার আগে অবশ্যই সেটাকে পড়ে নিই, কারণ যেহেতু আমি ঘটনাটিকে নিজের ভাষায় বলি আর বাবা মার সাথেও কিন্তু আলোচনা করি। জানো তো, এরকম কোনো ঘটনা ঘটেছে, আমার আলোচনা করতে ভালো লাগে কোনো ঘটনা আপনাদের শোনানোর আগে। তখন মানে এটা আশ্চর্য বিষয়, আমার বাবা বললেন যিনি রক্ষা করেছিলেন এই অভিশাপ থেকে তিনি কিন্তু আমার বাবারও পরিচিত। শুধু বাবার নয়, অনেক মানুষেরও পরিচিত। যখন ঘটনাটা বলবো, জানি না আপনাদের কারোর পরিচিত হবে কিনা বা আপনারা কেউ এরকম ধরনের নাম শুনেছেন কিনা। আর যদি শুনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কারণ অনেক ঘটনাই তো আপনারা শুনে থাকেন, হতেও তো পারে তাকে আপনারা চেনেন। যাই হোক, বলা শুরু করি। তারপরে যখন ওই বউটা মারা গেল, ওই বউয়ের বাপের বাড়ি থেকে কিন্তু বলতে এসেছিল যে কেন আত্মহত্যা করলো, কি ব্যাপার। তো এই বাড়ি থেকে বলা হয়েছিল যে ছেলে মেয়ে হতো না, তাই কষ্ট পেত, সেই কারণে আত্মহত্যা করেছে। আর বেশি কিছু তারা বলতেও পারেনি। তারা অর্থাৎ ওই মেয়ের বাপের বাড়ির লোকজন, তারা অর্থের দিক থেকে খুবই কমজোরি ছিল। আর সব থেকে বড় কথা, জমিদার বাড়িতে বিয়ে হয়েছে, আর তারাও জানতো যে তাদের মেয়ের সন্তান হচ্ছিল না, আর তারাও কিন্তু এই নিয়ে অখুশি ছিল। তাই এই আত্মহত্যার বিষয়ে কিন্তু তারা আর কোনো কিছু বলেনি, চলে গিয়েছিল এই বাড়ি থেকে। যথারীতি দিন কাটতে লাগলো। সমস্ত ভাইদের বিয়ে হয়ে গেছে, বাকি রয়েছে একমাত্র ছোট ভাই। ওর বয়স তখন খুবই অল্প, সবে 14 বছর বয়স, এখনো বিয়ে করার দেরি আছে। আর দিদিদের সবারই কিন্তু বিয়ে হয়ে গেছে। এইভাবে চলতে লাগলো। প্রায় 15-20 দিন কেটে গেছে। বাড়িতে ঘটলো আরেকটা অসম্ভব ভয়ঙ্কর ঘটনা। বাড়িতে কোনো অশান্তি নেই, কিচ্ছু নেই। বিশেষ করে ওই বাড়ির যে বড় বৌমা, তার কিন্তু কোনো সমস্যা নেই। এই যে একটা প্রথমে মেয়ে হয়েছিল, পরে কিন্তু একটা ছেলে হয়েছে, আর ভালোই সুখে সংসার করছে। ছেলেটা কিন্তু খুবই ছোট, তার সাথে তার বরেরও খুব ভালো সম্পর্ক। মোটামুটি একটা সুখী পরিবার, আর তেমন কোনো সমস্যা নেই। প্রত্যেক বাড়িতে মৃত্যুর পর দেখবেন বাড়িতে একটা অন্ধকার নেমে আসে, কিন্তু সেটা কি সবসময় থাকে? আস্তে আস্তে কিন্তু সেই দুঃখটা সয়ে যায়। আর সেখানে তো তারা তেমন বউটাকে ভালোই বাসত না। আর সব থেকে বড় কথা, আমি এর আগে বলেছি কিনা জানি না, বলতে বলতে হয়তো অন্য ঘটনায় চলে গিয়েছিলাম। ওই যে 4তম যে ভাই, যার স্ত্রী আত্মহত্যা করেছিল, সে কিন্তু আর কখনো বিয়ে করেনি, তাকে বিয়ে করাতেই পারেনি। এমনি কোনো কারণে না, কোনো ভয়ের কোনো কারণ এরকম কিচ্ছু না। সে না খুব ভালোবাসত, আসলে বেশি অত্যাচার করতো তার শাশুড়ি, অর্থাৎ ওই বউটার শাশুড়ি মা, ওই ছেলেটির মা। তাই সে কিন্তু আর কখনো বিয়ে করেনি। তাকে অনেক চেষ্টা করা হয়েছিল, তার মাও তাকে বলেছিল যে আরো ভালো মেয়ে এনে দেবে, খুব সুন্দরী বউ এনে দেবে, কিন্তু সে কোনো মতেই আর বিয়ে করেনি। যেটা বলছিলাম, ওই বাড়ির যে বড় বউ হঠাৎ করে একদিন তুমুল অশান্তি শুরু করলো বিনা কারণে। আর বারবার করে বলতে লাগলো, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে আমি মরে যাই। তো এরকম ধরনের কথা বলছিল।
ওকে বারবার করে জিজ্ঞেস করা হচ্ছিল, তুমি এরকম ধরনের কথা কেন বলছো, তুমি কি কোথাও কষ্ট পেয়েছো? কিন্তু সে কোনো কথা বলতে রাজি না। সে একটা কথাই বলছে, আমাকে যেন কিছুতে টানছে, বারবার করে মনে হচ্ছে আমি চলে যাই, কেন এরকম টান অনুভব হচ্ছে আমার। সেই দিনই কিন্তু রাত্রেবেলায়, রাত তখন প্রায় 11:30-12টা বাজে, রাত্রেবেলায় বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। এইবার একটা কথা না বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না, ওদের যে জমিদার বাড়ি না, সেটা প্রায় কিন্তু 4-5 বিঘা নিয়ে জায়গা জুড়ে, অনেকটা জায়গা জুড়ে বড় বাড়ি, আর চারিপাশে পুরো বাগান আর বাগান। পাশের থেকে একটা নদী বয়ে গেছে, এবং ওই বাড়িতে এমন কোনো গাছপালা নেই যে নেই, প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর জঙ্গল রয়েছে, কারণ অনেকটা জায়গা জুড়ে তাদের বাড়ি। রাত্রিবেলায় যখন ওই বাড়ির বড় ছেলে তার পাশে তার স্ত্রীকে দেখতে পেলেন না, তিনি তখন উঠেছিলেন। কিছুক্ষণ পরে ভেবেছিলেন হয়তো বাথরুমে গেছে, কিন্তু যখন দেখছে এখনো আসছে না, তখন কিন্তু সে বাইরে বেরিয়েছিল। দেখছে সারা ঘরে কোথাও নেই, বারান্দাতে কোথাও নেই, নিশ্চয়ই রাত্রেবেলায় অন্য কারোর ঘরে যাবে না। যখন তিনি বাইরে বেরিয়েছিলেন, অর্থাৎ বারান্দা থেকে উঠোনে বেরিয়েছিলেন, তখন তিনি শুনতে পেয়েছিলেন একটা গোঙানির আওয়াজ। কিন্তু এতটা পরিমাণে চারিপাশে জঙ্গল, তিনি বুঝতে পারছেন না যে আসলে কোথা থেকে গোঙানির আওয়াজটা আসছে, কোনো মতে খুঁজে পাচ্ছেন না। যথারীতি তিনি চেঁচিয়ে বাড়ি মাথায় করলেন, এবং বাড়ির প্রত্যেকটি সদস্য বাইরে বেরিয়ে আসলো, আর চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছিল কোথা দিয়ে গোঙানির আওয়াজ আসছে। কারণ বোঝা যাচ্ছিল যে গোঙাচ্ছে সে হয়তো ভীষণ কষ্টের মধ্যে আছে, তার হয়তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। যখন তাকে খুঁজে পাওয়া গিয়েছিল, তখন সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছিল, আর কিছু বাকি ছিল না। সে তখন মারা গেছে। সবাই পুরো অবাক হয়ে গিয়েছিল। প্রথম মৃত্যু মানা যায়, কারণ তার মৃত্যুতে হয়তো তেমন কেউ কষ্ট পায়নি, শুধুমাত্র তার স্বামী ছাড়া। কিন্তু এই মৃত্যু, বাড়ির বড় বৌমার মৃত্যু, কিন্তু এরা কেউ মানতে পারছে না। বাড়িটা পুরো স্তব্ধ হয়ে গেছে, কারণ প্রথম মৃত্যুর কারণ আছে, দ্বিতীয় মৃত্যুর কিন্তু কোনো কারণ নেই। ছোট ছোট দুটো বাচ্চাকে রেখে তার মা মারা গেছে, এবং স্বাভাবিকভাবে মৃত্যু না, অপমৃত্যু। অপমৃত্যুর যে আত্মা, সে কিন্তু তাড়িত হতে চায় না। দেখতে দেখতে বাড়িটা পুরো অন্যরকম হয়ে গেল। বাড়িটায় আর কোনো শান্তি নেই, কেউ কখনো হাসে না, কোনো আনন্দ মজা কিন্তু বাড়িতে আর চলছে না। এইভাবেই চলতে লাগলো। এই যে জমিদার বাড়ি ছিল, এই জমিদার বাড়িতে কিন্তু নিজস্ব বন্দুক ছিল, প্রায় 4-5টা কিন্তু বন্দুক রাখা ছিল। তো একদিন এমন একটা ঘটনা ঘটল, এই যে বড় বউ মারা গেছে তার প্রায় 15 দিন পরে, এবং এটা ঘটেছে ওই বাড়ির যে বড় জনের পরে যে ভাই রয়েছে সেই ভাইয়ের সাথে। ওদের কিন্তু পৈতৃক ব্যবসা ছিল, অর্থাৎ ওই যে 7 ভাই এবং 3 বোনের যে বাবা, তাদের কিন্তু একটা বড় ব্যবসা ছিল, এবং ওই 7 ভাই কিন্তু সেই ব্যবসার কাজেই হাত লাগাতেন, অন্য কোনো কাজ করতেন না। ব্যবসায় ওদের এত ভালো চলছিল। তো ব্যবসায় কিছু একটা গন্ডগোল হয়েছিল, যেই কারণে উনি বাড়ি এসেছিলেন এবং নিজেই নিজের বন্দুক দিয়ে পায়ে ঠেকিয়ে আত্মহত্যা করেছিলেন, নিজেকে নিজে গুলি করেছিলেন। তেমন কোনো কিন্তু ব্যবসার সমস্যা হয়নি যে কারণে নিজেকে নিজে গুলি করতে বাধ্য থাকবে, কিন্তু ঘরের মধ্যে দরজা বন্ধ করে তিনি পায়েই বন্দুক ঠেকিয়ে নিজের গায়ে গুলি করেছিলেন, এবং যথারীতি সেখানেই মারা গিয়েছিলেন। পরপর 3-3টে মৃত্যু। অভিশাপ তো একটা আলাদা জিনিস, কিন্তু আপনারা দেখবেন যদি কোনো বাড়িতে অপমৃত্যু ঘটে না, সেখানে কিন্তু তারপরে একটা পুজো দেওয়া উচিত। পুজো বা যজ্ঞ যাই বলুন না কেন, একটা ভালো কোনো মানুষকে নিয়ে এসে সেই বাড়িটাকে কিন্তু একটু সারানো উচিত, ভালো করা উচিত। একটু ভেবে দেখবেন, কারণ অভিশাপটা আলাদা জিনিস, কিন্তু কোনো অপমৃত্যু ঘটলে সে কিন্তু না পরবর্তী মানুষগুলোকে টানে। এটা কিন্তু একদমই সত্যি ঘটনা। আমি নিজেই এরকম বহু ঘটনা শুনেছি। যখন ওই বাড়ির ওই বড়জনের পরে যে ভাই সে মারা গেল, বাড়িটায় আর কোনো কাজ চলছিল না, ব্যবসা পুরো বন্ধ হয়ে গেল, বাড়িটার অবস্থা খুবই খারাপ। 3-3টে মানুষ মারা গেছে, এবং খুবই অস্বাভাবিকভাবে। তারপরে কিন্তু এমন ঘটনা ওই বাড়িতে ঘটছিল প্রতিনিয়ত, কোনো 15 দিন অন্তর অন্তর না, প্রতিনিয়ত। কেউ সন্ধ্যার পরে আর বাড়ি থেকে বেরোতে পারছিল না। ওদের যে ওয়াশরুমগুলো ছিল সেগুলো কিন্তু কোনো ঘরের অ্যাটাচ নয়। ওই যে দোতলা যে জমিদার বাড়ি, তার পাশে অনেকটা বড় প্রায় 3-4টে ল্যাট্রিন ছিল আর বাথরুম ছিল, কিন্তু সেগুলো বাইরে। তার জন্য তোমাকে বারান্দা থেকে নিচে নেমে কলপার, এবং সেখান থেকে ওই বাথরুমগুলোর শুরু।
এমনও ওদের হয়েছে যে রাত্রেবেলায় ওরা কোনো মতে বাথরুম পর্যন্ত যেতে পারছে না, কারণ যখনই যাচ্ছে এই বাগান থেকে ঢিল ছোড়ার আওয়াজ আসছে, কেউ ঢিল ছুঁড়ে মারছে তার গায়ে, এই গাছটা ঝাঁকিয়ে কিছু পড়ছে, চারিপাশের উল্টোপাল্টা আওয়াজ, প্যাঁচার আওয়াজ যেরকম রাত্রেবেলা হয় সেরকম আওয়াজ, মানে খুবই বীভৎস বাড়িটার পরিস্থিতি হয়ে গেছে। এবং এই যে ঘটনাটা আমাকে যে পাঠিয়েছে তার মার সাথে একটা ঘটনা ঘটেছিল। তার মা তখন খুবই ছোট, ওই বাড়িতে বেড়াতে গেছে বলতে এই যে ঘটনাগুলো ঘটছে না, ওই যে প্রথম যে বউটা মারা গেল তারপরে কিন্তু ওই বাচ্চা ছেলে মেয়েদের খুব ভালোভাবে রাখা হতো যাতে কোনো সমস্যা না হয়। এদিকে মেয়েরাও এই বাপের বাড়িতে আসতো না, শুনেছিল প্রথম কেউ মারা যাওয়ার পরে এসেছিল, কিন্তু মেয়েদের আর নিয়ে আসতো না, ছেলে মেয়েদের আর নিয়ে আসতো না বাড়িতে। তারপরে 3-3টে মৃত্যু, ছেলে মেয়েদের আর কোনো মতেই নিয়ে আসতো না। প্রায় 2 মাস কেটে গেল। কি একটা দরকারে যেন সেই মেয়েটা তার মার সাথে মামা বাড়িতে গিয়েছিল। যথারীতি তাকে খুব আদর যত্ন করা হলো। সেই সময় যখন সে ওই বাড়িতে গিয়েছিল তখন কিন্তু তাকে বারবার করে বলা হয়েছিল যে সন্ধ্যার পরে কিন্তু এই বাড়ি থেকে বেরোবে না, কারণ ওই বাড়িতে যারা থাকতো, যে ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু সমস্ত কিছু শিখে গেছে, অভ্যস্ত হয়ে গেছে জিনিসটার প্রতি, যে বাড়িতে কিছু একটা ঘটছে যেটা খুবই ভয়ঙ্কর এবং যার জন্য আমাদের সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোনো যাবে না, তাহলে হয়তো খুবই ক্ষতি হয়ে যাবে। এই যে 2জন বউ মারা গেল তারা কিন্তু বাইরে মারা গেছে, অর্থাৎ ওই যে বাড়ির বাইরে জঙ্গলের মধ্যে। আর যে ভাইটা মারা গিয়েছিল তিনি কিন্তু ঘরের মধ্যে মারা গিয়েছিল। কিন্তু ওই ঘরের মধ্যে যখন ওনার যে স্ত্রী এবং তার ছেলে ছিল, একটা ছোট ছেলে, তার আর পরে আর কোনো বাচ্চা হয়নি, সেই ছেলে মিলে তারা কিন্তু থাকতে পারছিল না। রাত্রেবেলায় খুবই অস্বাভাবিক ঘটনা তাদের সাথে ঘটছিল, তাই তারা শেষমেশ সবাইকে বলল এবং তাদের ঘর কিন্তু চেঞ্জ করা হলো। এবং ওই ঘরের মধ্যে থেকেও কিন্তু অনেক আওয়াজ আসতো, যে কারণে ঘরটাকে তালা দিয়ে বন্ধ করে রাখতে হয়েছে, কেউ কখনো ওই ঘরটা খোলে না। মোটামুটি এইভাবেই চলছিল। যখন ওই মেয়েটা ওই বাড়িতে গেল তাকেও বলা হলো, সে বলল ঠিক আছে, কিন্তু সে কি আর জানে এই বাড়ির কি পরিস্থিতি? বাকি ছেলেমেয়েরা কিন্তু বুঝতে পারছে। সন্ধ্যা হলো, যথারীতি সবাই যে যার ঘরে চলে গেল এবং যে বাকি বউরা ছিল সেই বউরা রান্নাঘরে চলে গেল। রান্নাঘরটা অনেক বড়, একসাথেই আর কি রান্নাবান্না হতো ওদের। কিন্তু ওই সন্ধ্যাবেলায় যে মেয়েটা আমাকে ঘটনাটা পাঠালো তার মা একটা বড় ভুল করে ফেলেছিল। ছোট বাচ্চা মেয়ে, তখন তার বয়স কত হবে, বড় জোরেই 7-8 বছর বয়স। তখন সে মেইন যে দরজা, সেই দরজা খুলে বাইরে বেরিয়ে গিয়েছিল। আর বাইরে বেরিয়ে যাওয়ার পর তাকে কিন্তু কেউ খুঁজে পায়নি। যথারীতি যখন দেখছে অনেকটা সময় পেরিয়ে গেছে আর ওই মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ রান্না হওয়ার সাথে সাথে সবাই খেয়ে নিত আর যে যার ঘরে চলে যেত। যখন সবাইকে খেতে ডাকছে তখন দেখছে সমস্ত বাচ্চাই চলে এসেছে, ওই মেয়েটার কোথাও নেই। সবাই তো খুব ভয় পেয়ে গেছে, ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে। বাড়ির যে আর ছেলেরা ছিল তারা সবাই বেরিয়ে গেছে বাচ্চাটিকে খুঁজতে। কিন্তু এতটা জায়গা, আগেই বলেছি প্রচুর জায়গা জুড়ে বাড়িটি অবস্থান করছে, সেই সময় কিন্তু সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হয়েছিল অনেকটা সময় ধরে লাইট নিয়ে, কিন্তু কোনোভাবেই কিন্তু মেয়েটাকে না কোথাও খুঁজে পাইনি। পুরো মেয়েটা হারিয়ে গিয়েছিল, কোথাও যেন পুরো একদম উবে গিয়েছিল, কোথাও পাওয়া যাচ্ছিল না। সারাটা রাত ধরে খোঁজার পর মেয়েটা কিন্তু আর ঘরে ফেরেনি। কারোর চোখে ঘুম নেই, ছোট ছোট ছেলেমেয়েরা শুধু ঘুমিয়েছে আর একটা মানুষও ঘুমায়নি। সবাই জেগে চিন্তা করছে আর বাড়িতে যেন কান্নার রোল পড়েছে। যথারীতি যখন ভোর ভোর হলো তখন কিন্তু আবারও সবাই খুঁজতে বেরিয়েছে, কোনো মতেই আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু একটা গাছের উপর নজর পড়তে সবাই পুরো অবাক হয়ে গেছে, ভয়ে সবার গা শিরশির করছে। একটা তাল গাছ ছিল, সেই তাল গাছের উপরে মেয়েটা বসে রয়েছে, স্বাভাবিক ছোট মেয়েটা, পুরো স্বাভাবিক। আর ওইখানে বসে তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছে, না মেয়েটা হাসছে না মেয়েটা কাঁদছে। একটা অত বড় তাল গাছ, সেখানে মেয়েটা উঠলো কি করে? এটা তো অবিশ্বাস্যকর ব্যাপার না? এটা কখনো ভাবা যায়? কেউ তো কিচ্ছু বুঝতে পারছে না মেয়েটাকে নামাবে কি করে, কোনো মতেই সম্ভব না নামানো। সবাই কান্নাকাটি জুড়ে দিয়েছে, খুবই বাজে অবস্থা তখন ওই বাড়িটির। তখন একটা মানুষ এসে বললেন, ওই পাশের বাড়িরই একটা মানুষ, দেখুন আপনাদের বাড়িতে তো অনেক ঘটনা শুনছি, অনেক ঘটনা ঘটছে, আপনারা জমিদার, আমাদের কথা আপনারা শুনবেন কি না জানি না, কিন্তু এমন একজন মানুষ আছে যিনি কিন্তু তান্ত্রিক নয়, যিনি সাধক, যিনি কখনো আজও পর্যন্ত কোনো খারাপ কর্ম করেনি।
আর বিশ্বাস করুন, মাঝখানে একটা কথা বলি, সেই মানুষটির যে থাপনা বলে, আমি থাপনা বলছি কারণ মাটি দিয়ে, মাটির উপরে তুলসী বেদি দিয়ে সেই থাপনা কিন্তু আমার বাড়িতেও, আমার নিজের বাড়িতেও কিন্তু রয়েছে। আগে সেটা মাটির ছিল এবং সেই মাটির থাপনার উপরে একটা তুলসী গাছ ছিল এবং সেটাকে এখন সিমেন্ট টিমেন্ট দিয়ে খুব ভালো বেদির মতো করা হয়েছে আর কি। ওই দাদু, যাকে সবাই মেজ গোসাই বলে ডাকে, ওই সেই মেজ গোসাইয়ের কথা তখন পাশের বাড়ির একটা বয়স্ক মানুষ এসে বললেন। আর তিনি বললেন, আপনাদের বাড়ি অভিশাপ লেগেছে, তাই হয়তো আপনাদের বাড়িতে প্রত্যেকটা মৃত্যু এভাবে ঘটছে। ওরও হয়তো খারাপ অবস্থা হতে পারে, আপনারা যত শীঘ্রই পারুন ওনাকে ডেকে আনুন, উনি হয়তো এর থেকে আপনাদের পরিত্রাণ পাওয়াতে পারে। যথারীতি ওই মেজ গোসাই দাদুকে খবর দেওয়া হলো এবং তিনি আসলেন, মেয়েটিকে দেখলেন, তেমন কোনো কথা বললেন না। বাকি দুজনকে বললেন, যে যারা এসেছিলেন ওনার সাথে, তাদের বললেন যে তোমরা গাছে উঠতে পারবে? বলছে হ্যাঁ পারবো। তো তারা দুজন মানুষ, কারণ একজন হলে তো হবে না, একজন মানুষ উপরে থাকবে, ওই মেয়েটিকে নামাবে দড়ি নিয়েছিল, যেমন করে ডাব পারে না, ডাব দেখবেন গাছে, নারকেল গাছে ডাব পাড়ার যে সিস্টেমটা, তো ওইভাবেই ওই মেয়েটিকে নামানো হয়েছিল। যখন ওই মেয়েটিকে পুরো মাটি ছুঁয়ে দেওয়া হয়েছিল, যখন ও পা দিয়ে মাটি স্পর্শ করেছিল, তখন কিন্তু সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর তখন মেজ গোসাই দাদু একটা কথাই বলেছিলেন, আর কোনো চিন্তা নেই, আপনাদের মেয়ে ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমি যা যা জোগাড় করার কথা বলছি সেগুলো ব্যবস্থা করুন, সব ঠিক হয়ে যাবে। যথারীতি সবাই সেগুলো ব্যবস্থা করেছিল এবং মেয়েটিকে সুস্থ করা হয়েছিল। যখন তার জ্ঞান ফিরেছিল, সে কিচ্ছু বলতে পারেনি, সে শুধু বলেছিল ও রাত্রেবেলা যে কেন বেরিয়েছিল কিচ্ছু জানে না, ওর মনে হচ্ছিল কেউ একজন ওকে ডাকছে, আর তারপরে কি হয়েছে ওর কিচ্ছু মনে নেই, আর ওকে কেউ জিজ্ঞেসও করেনি। গোসাই দাদু বলেছিল যে ওকে আর কিছু জিজ্ঞেস করো না, ওর হয়তো মাথায় চাপ পড়তে পারে আর ও কিছু বলতেও পারবে না, কারণ ও পুরো সম্মোহিত হয়ে গিয়েছিল, ওর কোনো বলার ক্ষমতাই নেই। যথারীতি মেয়েটাকে সুস্থ করা হলো এবং মেয়েটাকে ঘরে নিয়ে যাওয়া হলো। তখন গোসাই দাদু একটা কথা বলেছিলেন, যে যখন আপনাদের বাড়ি আমি পাড়া দিয়েছি তখনই বুঝতে পেরেছি আপনাদের বাড়ি তো একদম ভালো নেই, প্রচুর আত্মা ঘুরে বেড়াচ্ছে আপনাদের বাড়ি থেকে। শুধুমাত্র এই যে মেয়েটার যে ক্ষতি হতে পারতো এমন নয়, আপনাদের বাড়ি তো আরও প্রচুর মানুষের ক্ষতি হবে, নির্বংশ হয়ে যাবেন তো আপনারা, এই অভিশাপের থেকে আপনারা কোনো মতেই মুক্তি পাবেন না। তখন সবাই তো গোসাই দাদুর পায়ে পড়ে গিয়েছিল, বলেছিল যে আমরা তো অন্যায় করে ফেলেছি, আমরা বুঝতে পেরেছি, এবং সমস্ত ঘটনা খুলে বলল। ঘটনা বলতে যে প্রথম যে ঘটনাটা ঘটেছিল, এর আগে কিন্তু ওই বাড়িতে তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন ওই চতুর্থতম বউটা মারা গেল আত্মহত্যা করে, তারপর থেকে এমন ঘটনাই ঘটেছিল। এবং মারা যাওয়ার দিন যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলোও কিন্তু সমস্ত কিছুই জানানো হলো গোসাই দাদুকে। এবং তখন গোসাই দাদু ওই যে বয়স্ক মানুষটি ছিলেন, বয়স্কা মানুষটি বলতে ওই 7 ভাই এবং 3 বোনের যে মা, তাকে কিন্তু খুব কড়া কথা বলেছিলেন, যে এই যে সমস্ত ঘটনা ঘটছে না, আপনার যে আরও একটা বৌমা মারা গেল এবং যে আপনার ছেলে নিজে থেকে আত্মহত্যা করে মারা গেল নিজে গুলি খেয়ে, এটার জন্য কিন্তু সম্পূর্ণ আপনি দায়ী, আপনি। কারণ অভিশাপ জিনিসটা সত্যি বড় খারাপ। যে প্রথম মারা গেছে গলায় দড়ি দিয়ে, সে যে কত কষ্টের পরে মারা গেছেন আপনি কি বুঝতে পারছেন? বলতে গেলে তো আপনি তাকে খুন করেছেন, কারণ সে তো মারা যেতে বাধ্য হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি বলছেন তার গায়ে কখনো হাত দেননি, কখনো তাকে অত্যাচার করেননি, কিন্তু আপনি যে কথাগুলো তাকে বলেছিলেন সে তো সহ্য করতে পারেনি। মনের ব্যথা কি কোনো কিছুই নয়? এরকম আরও ধরনের কটু কথা কিন্তু গোসাই দাদু সেই বয়স্কা মানুষটিকে বলেছিলেন। তিনি তো প্রচুর পরিমাণে ক্ষমা চাইছেন, যে আমি ভাবতে পারিনি যে ও আত্মহত্যা করবে, ভেবেছিলাম হয়তো চলে যাবে, নতুন বৌমা নিয়ে আসবো আমার ছেলের জন্য, কিন্তু আমার ছেলেও আর বিয়ে করলো না, আর আমার বৌমাও মারা গেল। তখন গোসাই দাদু আর কিছু বলেননি, তিনি বলেছিলেন যে যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা তো আর কখনো শোধরানো যাবে না, তাকে তো কখনো আর ফেরানো যাবে না, কিন্তু আপনারা যারা রয়েছেন এবং আপনার যে আরও ছেলেরা রয়েছে, আরও বৌমারা রয়েছে, তাদের ছেলেমেয়েরা রয়েছে, তাদের তো প্রচুর প্রাণহানির সংশয় রয়েছে, তারা তো বাঁচতে পারবে না, এক একজন করে তো আপনাদের সমস্ত মানুষই মারা যাবে, তখন আপনি কি করবেন? জমিদার বাড়ি বলে আর কোনো অস্তিত্বই আপনাদের থাকবে না। তখন তিনি বললেন, একটা কাজ করুন, আমি যা যা বলবো, যেহেতু আপনাদের অনেকটা জায়গা জুড়ে বাড়ি এবং আপনাদের বাড়ি সারাতে হবে এবং যজ্ঞ করতে হবে, আর যা যা জিনিস বলি সেগুলি আপনারা জোগাড় করার ব্যবস্থা করুন। আমি অমুক দিন আসবো, একটা ডেট দিয়েছিলে, সেই ডেটে আমি আসবো এবং আপনাদের বাড়িটিকে সারানোর ব্যবস্থা করব। তার আগে কিন্তু আপনারা কেউ বাড়ি থেকে বেরোবেন না, কেউ না, কোনো দরকারেও না।
সমস্ত দিন বাড়িতে থাকবেন, স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু বাড়ির মধ্যেই করবেন। কারণ যে কোনো দিনে তো আর কোনো কিছু করা যায় না, যে কোনো জিনিস করতে গেলে কিন্তু একটা নির্দিষ্ট দিন লাগে। আর সেই দিনটা আসতে কিন্তু এখনও প্রায় 2 দিন বাকি। আর এই 2 দিন আপনারা কিন্তু সাবধানে থাকার চেষ্টা করবেন। যথারীতি এই কথাগুলো বলে মেজ গোসাই দাদু বাড়ি চলে গেলেন। এইভাবে চলতে লাগলো। সবাই তো খুব ভয়ে ভয়ে আছে। ভয় থাকারই কথা, যে 2 দিন খুব ভালোভাবে থাকতে বলেছে, যদি কারোর বিপদ হয়ে যায় তাহলে কি হবে। যথারীতি দিনের বেলা তো তারা না বাড়ি থেকে বেরোয় না, সবাই বাড়ির মধ্যেই থাকে এবং এক জায়গাতেই থাকে। আর সব সময় আলোচনা হতে থাকে এইসব বিষয় নিয়ে, কারণ অনেক মানুষ এক জায়গায় হলে কিন্তু আলোচনা হবেই, আর যদি সেটা ভয়ের জিনিস হয়। সেই দিন রাত্রেবেলায় রান্নাঘরে রান্না করছিলেন। তখন ওই বাড়ির যে বয়স্কা মানুষটি তিনি বললেন যে বৌমারা, তোমরা ঘরে যাও, তোমাদেরও তো কষ্ট হয়ে গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না করে যাচ্ছ, রাত্রে তো তেমন কোনো রান্না নেই, রাত্রে রান্নাটা নয় আমিই করে ফেলবো। অনেকে রান্না করছিল, কিন্তু উনি জোর জবরদস্তি করার পরে সবাই চলে গিয়েছিল। যথারীতি রাত্রে রান্না উনি করছিলেন। এমন সময় তার কিছুক্ষণ পরে একটা চিৎকারের আওয়াজে সবাই পুরো চমকে উঠেছিল। সবাই যে যার ঘরের থেকে চলে এসেছিল। বাইরে বেরিয়ে এসে দেখে গ্রিলটা খোলা এবং বাইরের উঠোনে তাদের মা আগুনে পুড়ে জ্বলছে এবং সে চিৎকার করছে। তার কাছে তো কেউ যেতে পারছে না। সে বারবার করে বলছে, আমাকে একটু বাঁচাও, আমাকে কিছু একটা দাও যাতে আমার গায়ের আগুন নেভানো যায়। কিন্তু কেউ সেখানে যেতে পারছে না, কারণ তার গায়ে এতটা পরিমাণে আগুন লেগে গেছে যে কোনো মতেই সেখানে কোনো মানুষও যেতে পারবে না। যে যাবে তারই বিপদ ঘনিয়ে আসবে। যথারীতি যা হওয়ার তো হলো। কি একটা বাজে পরিস্থিতি। গোসাই দাদুর বাড়ি কিন্তু তার থেকে অনেক দূরে। তখন তো আর ফোন ছিল না সঙ্গে সঙ্গে যে খবর দেওয়া যাবে, খবর উনি পাননি। যা হওয়ার হয়ে গেল। তারপরে উনি যখন 2 দিন পরে আসলেন তখন দেখলেন বাড়ির এই পরিস্থিতি। তিনি তো আর কিছু বলতে পারছেন না। তিনি হয়তো মনে মনে ভেবেছিলেন এটা তো উনি প্রকাশ করেননি। আমার তো মনে হয় যে পাপকর্ম করবে সে হয়তো তার ফল ভোগ করবেই। কিন্তু এই যে বাকি আরো 2-3 জন মারা গেল, এটা হয়তো ঠিক ছিল না, এটা হয়তো না হলেই পারত। তো ওনাকে তখন বলা হলো যে দেখুন, বাড়িতে একটা অসুখ চলছে, এই মুহূর্তে কি আপনি কোনো কাজ করতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই পারবেন, এখানে কোনো সমস্যা নেই, কারণ কাজটা তো তারা করবে না, কাজটা করবে গোসাই দাদু। তো দাদু বললেন যে কাজটা এখন তো করা যাবে না, এখন তো সবে বিকেল, কাজটা করতে হবে রাত 12টার পর থেকে, এবং দেখি কত সময়ের মধ্যে আমি কাজটা করতে পারি। আপনারা কিন্তু কেউ ঘরের থেকে বেরোবেন না, সবাই ঘরের মধ্যেই থাকবেন। যথারীতি সবাই ঘরের মধ্যে থাকলো এবং গোসাই দাদুর সাথে আরো 2 জন মানুষ ছিল। এই 3 জনে মিলে কিন্তু কাজ করা শুরু করলো। দাদু পরে ওদের বলেছিল যে আপনাদের বাড়িতে এত পরিমাণে একটা অভিশাপ লেগে আছে আর এত অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, যেটাকে তাড়ানো কিন্তু খুব সহজ ছিল না। সারাটা রাত প্রায় কেটে গিয়েছিল, আর ভোরের আলো যদি ফুটে যায় তাহলে কিন্তু এই কাজটা কোনো মতেই করা যাবে না। আর এই কাজটা একবার বন্ধ হয়ে গেলে তারপরে কিন্তু কাজটা করতে অনেক সময় লেগে যাবে, হয়তো পারাও যাবে না। যথারীতি এতটা জায়গাকে সারাতে হবে, কারণ জায়গা সারাই না 4 কোণা ভাবে, 4 কোণটাকে ধরে এবং এক কোণটা সেরে আরেক কোণে যেতে হয়, তারপরে আরেক কোণে, তারপর লাস্ট কোণে গিয়ে 4টে কোণটাকে সারানো হয়। এটা শুনেছি আমি আর কি। তো যখন একটা কোণ সারানো হচ্ছে তখন কিন্তু আরেকটা কোণে গিয়ে সমস্ত আত্মা জড়ো হচ্ছে, এবং যখন সেখানে যাচ্ছে তখন আরেকটা কোণে চলে যাচ্ছে সেই সব আত্মা। এইভাবে কিন্তু সারাটা রাত লেগে যাচ্ছিল, কারণ আগে তো আত্মাগুলোকে শান্তি দিতে হবে। এই গোসাই দাদু কিন্তু একটা কাজ করতেন, যদি কোথাও অতৃপ্ত আত্মা থেকে থাকতো, কারণ তারা থাকে কি করে, নিশ্চয়ই সেই আত্মা তাড়িত হতে পারে না, সেই কারণে সে কিন্তু থেকে যায়। তার কিন্তু প্রচুর কষ্ট হয়। সে কি থাকতে চায়? কোনো মতেই থাকতে চায় না। সেও তো চায় যে হয় পুনর্জন্ম নিতে, আর যদি পুনর্জন্ম কিছু নাই থাকে তাহলে হয়তো আত্মা যেখানে ভালোভাবে থাকে সেখানে থাকতে চায়, কারণ আমি জানি আত্মার কখনো মরণ হয় না। আর এই গোসাই দাদু কিন্তু সেই সব আত্মাকে মুক্তি দিতেন, এটাই কিন্তু করতেন, তাদের কিন্তু কষ্ট দিতেন না কখনো। আরও তো কত সমস্ত ভালো কাজ তিনি করেছেন, আমি শুনেছি, আমি প্রচুর ঘটনা শুনেছি ওনার। যথারীতি অনেক কষ্টের পরে যখন ভোর হব তার ঠিক আগে কিন্তু তিনি আত্মাকে ধরতে পেরেছিলেন এবং তাদের মুক্তি দিতে পেরেছিলেন এবং বাড়িটাকে খুব ভালোভাবে সারাতে পেরেছিলেন। যথারীতি ভোরবেলায় কেউ তো আর তেমন ঘুমায়নি, সারাটা রাত কিন্তু প্রায় সবাই জেগেছিল। সকালবেলা ওনাকে আনা হলো। দাদুরও তো সারাটা রাত ঘুম নেই, সারাটা রাত ধরে এই কাজ তিনি করে গেছেন।
যথারীতি সবাই তাকে জিজ্ঞেস করলেন যে সমস্ত কিছু ঠিক আছে তো। তিনি বললেন হ্যাঁ, বিপদ মুক্ত হয়েছে, আর কোনো সমস্যা নেই, আপনাদের বাড়িতে আর কোনো অভিশাপ লেগে নেই। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যখন ওই দাদু ওই 12টার দিকে কাজটা শুরু করেছিলেন তার আগে কিন্তু তিনি বলেছিলেন যে আপনারা ঘরে বসে একটা কথাই শুধু আত্মাগুলোর উদ্দেশ্যে বলবেন, বিশেষ করে যে প্রথম মারা গেছে তার উদ্দেশ্যে বলবেন, ক্ষমা চাইবেন যে আমরা খুব অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও। এই কথাটা কিন্তু বারংবার বলবে, এবং তারা বলেও ছিল। আর যেটার ফলে সমস্ত ঘটনাই খুব ভালোভাবে ঘটেছিল এবং তেমন কোনো সমস্যার ছিল না। আত্মাও মুক্তি পেয়েছিল, আর ওই বাড়ি থেকে যে অভিশাপ ছিল সেই অভিশাপটাও কিন্তু নেমে গিয়েছিল। তারপর সমস্ত কিছু স্বাভাবিক ছিল, আর কোনো ঘটনা ওই বাড়িতে ঘটেনি। এখানে কিন্তু ঘটনার শেষ নয়, এই বাড়ির ঘটনা হয়তো শেষ, কিন্তু আমি এই গোসাই দাদুর সম্পর্কে আরও দু একটা কথা বলতে চাই, কারণ নিজের ভিতরেও না একটা এক্সাইটমেন্ট কাজ করছে। যখন আমি ঘটনা বাবা মাকে বলেছিলাম, তারা কিন্তু আমাকে অনেক ঘটনা বলেছে এই গোসাই দাদুর সম্পর্কে। যেমন ধরুন, আমাদের বাড়ির পাশে একটা দাদা আছে, নাম অজয় দাদা। তার খুব শরীর খারাপ ছিল, সে এখন থাকে না এখানে, রাজস্থানে থাকে তারা এখন। এবং সেই দাদার না এতটা শরীর খারাপ ছিল, সে কখনো বাঁচবে না। ডাক্তার বলেছিল যে আর সময় নেই, ও আর বাঁচবে না, মারা যাবে আর কি, কোনো মতে চিকিৎসা করা সম্ভব নয়। তখন খুব কান্নাকাটি করেছিল, এবং সেই মেজ গোসাই দাদু আমারই এক দাদুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। তখন আমার ঠাকুমা সেই দাদার বাবা মাকে গিয়ে বলেছিল যে এরকম এক গোসাই দাদু এসেছে, গোসাই এসেছে, আপনারা যদি চান তাহলে কিন্তু তার সঙ্গে দেখা করতে পারেন, আমার মনে হয় ও ঠিক হয়ে যাবে। যথারীতি অজয় দাদাকে নিয়ে তার বাবা মা গিয়েছিল ওই দাদুর বাড়িতে ওই গোসাই দাদুর সাথে দেখা করতে, এবং দাদুকে অনেক করে কাকুতি মিনতি করেছিল যে যে করেই হোক আমার একটা মাত্র ছেলেকে রক্ষা করো, যেন ও না মারা যায়, ও মারা গেলে আমাদের কেউ থাকবে না। আর গোসাই দাদু শুধু মুখ থেকে একটা কথাই বলেছিল, যা, ও মরবে না, ও বেঁচে যাবে। আর সত্যি সত্যি যার হাতে আর বেশি সময় ছিল না, যে এতটা পরিমাণে অসুস্থ ছিল, সেই ছেলেটা কিন্তু বেঁচে উঠেছিল, আর সে এখনও বেঁচে আছে। রাজস্থানে সে থাকে, হয়তো কোনো কাজবাজ করে, ভালোই আছে সে। আরেকটা ঘটনা বলতে চাই, এটা অতি ব্যক্তিগত একটা ঘটনা, কারণ প্রত্যেক সংসারে কিন্তু অশান্তি হতো। এটা আমি মায়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি। আসলে মায়ের সাথে কিন্তু অত্যাচার করা হতো, এটা কিন্তু হয় প্রত্যেক ফ্যামিলিতে, হয়তো কেউ কখনো স্বীকার করে না। আমার ঠাকুমাও টুকটাক একটু করতো, পরে ঠিক হয়ে গিয়েছিল। আসলে বয়স্ক মানুষ তো টুকটাক একটু করে। আমি বলছি, মানুষটা মারা গেছে, আমার ঠাকুমা আমাকে খুব ভালোবাসতো, তো এমনি টুকটাক যেরকম বাড়িতে হয় সেরকম অশান্তি হয়েছিল। তো একদিন আমার মা রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল আর কি, যে এইভাবে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, এটা হয় না। এটা কিন্তু মায়ের বিয়ের প্রথম তখন কিন্তু আমি হইনি আর কি, বিয়ের প্রায় 1-1.5 বছর হবে তখন কিন্তু মা উঠেছিল সেই বারাসাতে দাদুর বাড়িতে, কারণ দাদু তখন বারাসাতে থাকতেন, অনেক বয়স হয়ে গিয়েছিল তখন। আমার মা সেখানে গিয়ে দাদুর কাছে বলেছিল যে আমি সংসার করতে চাই, আমি একটু শান্তি চাই। তখন কিন্তু ওই গোসাই দাদু আমার মাকে একটা কথাই বলেছিল, তোর সুখ কখনো কেউ কেড়ে নিতে পারবে না, তোর রাগটা একটু বেশি, রাগটা কমা, এবং তুই সুখে থাকবি। তো প্রত্যেকটা মানুষের হয়তো শরীর অসুস্থ থাকে, মারও আছে, তো সেইভাবেই চলছে। ভালো কর্ম করলে অবশ্য ভালোই হবে, এটাই আমি মানি। আর গোসাই দাদুর যে থাপনা আমাদের বাড়িতে আছে, থাপনাকে কিন্তু এখনও পুজো করা হয়, অঘ্রাণ মাসে সেই পুজো হয়, খুব ভালোভাবে সেই পুজোটা করা হয়। গোসাই দাদু এখন আর বেঁচে নেই, গোসাই দাদুর ছেলে আছে, ছোট গোসাই বলে তাকে ডাকা হয়। বারাসাতে সেই দাদুর বাড়ি, তাকেও দাদু বলে ডাকছি, কারণ তারও অনেক বয়স হয়ে গেছে। যারা আপনারা বারাসাতে থাকেন তারা কি কখনো এরকম কারোর নাম শুনেছেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই ছিল সেই গোসাই দাদুর ঘটনা এবং সেই জমিদার বাড়ির ঘটনা। কারণ এই দাদুকে আমি কোনো তান্ত্রিক বলবো না, আমি একজন সাধক বলবো, যিনি কখনো কারোর ক্ষতি করেননি, সবসময় সবার ভালোই করে গেছেন। যদি এরকম বহু মানুষ এখনকার জগতে থাকতো না, তাহলে হয়তো অনেক খারাপ থেকে মানুষ মুক্তি পেত। কারণ এখন না এই সৎ সাধক খোঁজা খুব মুশকিল। সমস্ত জায়গায় তান্ত্রিক দেখতে পাই, অনেক জ্যোতিষও দেখতে পাই, অনেকে হয়তো ভালো, অনেকে হয়তো মোটামুটি অন্য রকম, কিন্তু এত ভালো মানুষের কথা আমার আর কানে আসে না। যাই হোক, তো এই ছিল ঘটনা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঘটনাটা কেমন লাগলো, আর মতামত জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা এমনি নর্মাল, অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক হোক, ঐশ্বরিক হোক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে মেল করতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, আসি তাহলে। আবারও আসবো এরকম কোনো সত্যি ভয়ঙ্কর ঘটনা নিয়ে।